স্বাধীনতা দিবসে সকাল মানেই আবেগ, গর্ব আর শক্তির এক অনন্য প্রদর্শনী। ঢাকার আকাশে যুদ্ধ বিমানের গর্জন, মাটিতে সমান তালে অগ্রসর হওয়া সৈনিকদের পদচারণা আর টেলিভিশনের পর্দায় ভেসে ওঠা ট্যাঙ্ক, রকেট লঞ্চার, আধুনিক রাডার সব মিলিয়ে যেন এক শক্তিশালী রাষ্ট্রের প্রতিচ্ছবি। সেই মুহূর্তে পুরো জাতি গর্বে ভরে ওঠে। মনে হয় বাংলাদেশ যেন সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। কিন্তু এই দৃশ্যের আড়ালে একটি নীরব বাস্তবতা লুকিয়ে থাকে। কুচকাওয়াজ শেষ হলে সেই চকচকে অস্ত্রের ঝলকানি যখন চোখ থেকে সরে যায়, তখন ধীরে ধীরে একটি প্রশ্ন সামনে আসে, এই শক্তি কতটা আমাদের নিজের? বাংলাদেশের সামরিক সক্ষমতার একটি বড় অংশই বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল। এক একটি অস্ত্র এসেছে এক একটি দেশ থেকে। কোথাও চীনের প্রযুক্তি, কোথাও তুরস্কের ড্রোন, কোথাও রাশিয়ার প্ল্যাটফর্ম, আবার কোথাও ইউরোপীয় রাডার সিস্টেম। ফলে পুরো সামরিক শক্তি যেন একটি বৈশ্বিক সমন্বয়ের ফল, যেখানে বাংলাদেশ ব্যবহারকারী কিন্তু নির্মাতা নয়। এই বাস্তবতা শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো সংকটের সময় যদি সরবরাহ বন্ধ হয়ে যায়, তাহলে সবচেয়ে আধুনিক অস্ত্র থাকলেও তা কার্যত অচল হয়ে পড়তে পারে। স্বাধীনতার পর বাংলাদেশের যাত্রা ছিল একেবারে ভিন্ন বাস্তবতায়। 1971 সালে দেশটি জন্ম নিয়েছিল ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। তখন প্রধান লক্ষ্য ছিল রাষ্ট্রকে টিকিয়ে রাখা, সীমান্ত রক্ষা করা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা। সেই সময়ে নিজস্ব সামরিক শিল্প গড়ে তোলার মতো অর্থনৈতিক বা প্রাতিষ্ঠানিক সক্ষমতা ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অর্থনীতি যেমন বেড়েছে, তেমনি প্রতিরক্ষা বাজেটও বেড়েছে। তবুও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিজস্ব অস্ত্র উৎপাদন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেনি। বিগত কয়েক দশকে প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় হয়েছে, কিন্তু সেই ব্যয়ের বড় অংশই গেছে বেতন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনায়। গবেষণা, উদ্ভাবন বা প্রযুক্তি উন্নয়নে ধারাবাহিক বিনিয়োগ গড়ে ওঠেনি। এর ফলে বাংলাদেশ একটি অদ্ভুত অবস্থানে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনীর জনবল ও প্রশিক্ষণ শক্তিশালী হলেও প্রযুক্তিগত দিক থেকে নির্ভরশীলতা রয়ে গেছে। এদিকে বিশ্ব দ্রুত বদলে যাচ্ছে। যুদ্ধের ধারণা আর আগের মতো নেই। এখন যুদ্ধ মানেই শুধু বন্দুক বা গোলাবারুদ নয়, বরং ড্রোন প্রযুক্তি, সাইবার যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিজস্ব সফটওয়্যার সিস্টেম। যে দেশ এসব প্রযুক্তি তৈরি করতে পারে, যুদ্ধক্ষেত্রের নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। আর যে দেশ এসব কিনে ব্যবহার করে, সে নির্ভর করে অন্যের উপর। এই বাস্তবতায় প্রযুক্তিগত স্বাধীনতা এখন সামরিক শক্তির মূল ভিত্তি। বাংলাদেশ বিমান বাহিনীর দিকে তাকালে এই সীমাবদ্ধতা আরও স্পষ্ট হয়ে ওঠে। মাঝে মধ্যেই বিমান দুর্ঘটনার খবর সামনে আসে, যেখানে পুরনো প্ল্যাটফর্ম, দীর্ঘদিন ব্যবহৃত যন্ত্রাংশ এবং রক্ষণাবেক্ষণের সীমাবদ্ধতা উঠে আসে। নতুন যুদ্ধ বিমান কেনার আলোচনা হয়, চুক্তির খবরও আসে, কিন্তু বাস্তবে তা কার্যকর হতে দীর্ঘ সময় লাগে। ফলে একটি ভবিষ্যতের শক্তির প্রতিশ্রুতি তৈরি হয়, কিন্তু বর্তমানে সক্ষমতা সেই গতিতে উন্নত হয় না। অস্ত্র ক্রয়ের সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত, আন্তর্জাতিক রাজনীতি। একটি দেশ থেকে অস্ত্র কিনলে অন্য দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। কখনো নিষেধাজ্ঞা, কখনো কূটনৈতিক চাপ, এসব বিষয় প্রতিরক্ষা ক্রয়ের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে থাকে। ফলে একটি দেশের সামরিক কৌশল অনেক সময় অন্য দেশের রাজনৈতিক অবস্থানের উপর নির্ভরশীল হয়ে পড়ে। বিশ্বের অনেক দেশ এই বাস্তবতা উপলব্ধি করে নিজেদের পথ পরিবর্তন করেছে। ইরান কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও নিজস্ব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি করেছে। তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের নেতৃত্বের দিকে এগিয়েছে। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা শিল্পকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করেছে। এসব দেশ একটি বিষয় স্পষ্টভাবে বুঝেছে, প্রতিরক্ষা শিল্প শুধু নিরাপত্তা নয়, এটি প্রযুক্তি, অর্থনীতি ও কূটনীতির শক্তির উৎস। বাংলাদেশেও সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। ইতালির সঙ্গে উন্নত যুদ্ধবিমান নিয়ে আলোচনা, তুরস্কের সঙ্গে ড্রোন ও হেলিকপ্টার সহযোগিতা, চীনের সঙ্গে যৌথ উৎপাদনের সম্ভাবনা। এসব উদ্যোগ দেখায় যে দেশটি প্রযুক্তির গুরুত্ব বুঝতে শুরু করেছে। কিন্তু এখানে মূল প্রশ্ন রয়ে যায়, এই উদ্যোগগুলো কি শুধুই ক্রয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি প্রকৃত প্রযুক্তি স্থানান্তর ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী ভিত্তি তৈরি হবে? কারণ প্রতিরক্ষা শিল্প গড়ে ওঠে ধাপে ধাপে। প্রথমে মেরামত, তারপর যন্ত্রাংশ উৎপাদন, এরপর আংশিক নির্মাণ এবং শেষে পূর্ণাঙ্গ ডিজাইন সক্ষমতা। বাংলাদেশ এখনো এই পথ অতিক্রম করতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধারাবাহিক বিনিয়োগ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ উন্নয়ন।
বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো তার জনবল। দেশের সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশ্বজুড়ে প্রশংসিত। এর মানে দক্ষতা, শৃঙ্খলা ও প্রশিক্ষণে ঘাটতি নেই, কিন্তু প্রতিরক্ষা প্রকৌশল, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে সেই সমমানের অগ্রগতি হয়নি। যদি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্প খাতকে একসঙ্গে যুক্ত করা যেত, তাহলে অন্তত ড্রোন, নজরদারি প্রযুক্তি বা সামরিক সফটওয়্যারের ক্ষেত্রে দেশীয় উৎপাদন শুরু হতে পারত। বর্তমান বিশ্ব বাস্তবতায় সরবরাহ চেইন ভেঙে যাচ্ছে, জোট পরিবর্তিত হচ্ছে এবং যুদ্ধের ঝুঁকি বাড়ছে। এই পরিস্থিতিতে শুধুমাত্র আমদানি নির্ভর সামরিক কাঠামো দীর্ঘমেয়াদে ঝুঁকিপূর্ণ, কারণ অস্ত্র কিনতে অর্থ লাগে, কিন্তু প্রযুক্তি তৈরি করতে সক্ষমতা লাগে, আর সেই সক্ষমতা একটি রাষ্ট্রকে প্রকৃত অর্থে শক্তিশালী করে তোলে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।